দেখেছি, সুন্দর। বরাবরের মতো মুখস্থ জবাব আনমনে ফোনে চেয়ে থেকে থেকে বলল কাব্য। কুহু হা হয়ে সাথে সাথেই তাকালো কাব্যের দিকে। বেচারি এমন নির্লজ্জতা আশা করেনি। ওদিকে স্নিগ্ধ চূড়ান্ত বিস্ময় নিয়ে ভাইয়ের দিকে তাকালো। ও, ভালো লেগেছে, বাহ ভাই। নিজেকে সামনে কৌতুক করে স্নিগ্ধ কাপড়টা ছুঁড়ে দিল কাব্যের সোজা মুখের ওপর। কাব্যের মুখের ওপর সেটা পড়তেই কাব্য বিরক্ত হয়ে সেটা সরিয়ে দিল মুখের ওপর থেকে। তারপর জিনিসটা দেখে বিরক্ত রেগে গিয়ে স্নিগ্ধের দিকে তাকালো। স্নিগ্ধ এমন একটা ভাব করো যেন সে এসবের কিছুই জানে না। শ্বশুর বাড়ি থেকে এসব দেওয়া হয় শুনেছিলাম। সো টেক ইট ইজি ভাই। সাইজ মিলেছে কিনা জানিও, বদলেও দেওয়া হবে, ডোন্ট ওয়ারি। বলেই স্নিগ্ধ রাক্ষসের মতো হাসতে থাকলো। বেচারা কাব্য ভীষণ অস্বস্তিতে পড়ে গেছে সম্ভবত। ও কুহুর দিকে তাকালো আর চোখে। কুহু মুখ টিপে হেসে ওর দিকেই লুকিয়ে লুকিয়ে তাকিয়ে দেখছে। বেচারা কাব্য লজ্জায় পড়ে গেল। কুহুকে লুকিয়ে সাথে সাথে কাপড়টা কুশন দিয়ে লুকিয়ে গম্ভীর কণ্ঠে গলা খাকারি দিয়ে বলল, আমার ঘুম আসে, আমি রুমে যাচ্ছি। বলেই দেখা গেল ফোন নিয়ে উঠে যাচ্ছে কাব্য। যাবার আগে কাব্য স্বামীমার কাছে রান্নাঘরে গেল। মায়ের কানের কাছে কিছু না ফিস করো কে জানে। স্বামীমা কুহুর দিকে চেয়ে হালকা হেসে কাব্যকে কি যেন উত্তর দিলেন। কাব্য মায়ের কপালে হালকা করে চুমু খেয়ে নিজের রুমে চলে গেল। কুহু পুরোটাই দেখলো সোফায় বসে বসে। কাব্য রুমে যেতেই স্বামীমা এসে বাচ্চাদের এখনও ড্রয়িং রুমে পড়ে থাকতে দেখে বকা লাগালেন। বিশেষ করে কুহুর দিকে চেয়ে বলেন, কুহু, রুমে যা মা, কাব্য ঘুমিয়ে যাবে। হো, দেখ ওর কি লাগে। হো, তাহলে এই ব্যাপার। এটাই বলা হচ্ছিল বড় মাকে। কাব্যের শিয়াল বুদ্ধি দেখে কুহুর খুব একটা অবাক হয়তো হলো না। ও কোনো কথা না বলে চুপচাপ কোষণ ঠিক করে উঠে গেল কাব্যের রুমের দিকে। কুহু যেতেই ড্রয়িং রুমে ওদের গল্পের আসর ভেঙে গেল। কাব্য রুমের সোফাতে বসে তখনও ফোন দেখছে। বেশ মনোযোগ দিয়ে কাব্যের কারোর সাথে চ্যাট করছে। কুহু রুমে এসেছে আধা ঘন্টা হবে। রুমে এসে বাথরুম থেকে ফ্রেশ হয়েও এসে গেছে। কাব্যের চ্যাটিং এখনও শেষ হচ্ছে না। এক পর্যায়ে কুহু আয়নায় চুল আঁচড়াতে আঁচড়াতে গম্ভীর কণ্ঠে বলল, উর্মিয়া বুড়া কি? কাব্য ফোনের থেকে মাথা তুলল, ভ্রু কুচকে বলল, উর্মি উর্মি আপুর সাথে কথা বলছেন? কুহুর ভীষণ স্বাভাবিক স্বর যেন এগুলো হবারই ছিল। এতে কুহু যে কিনা এখন কাব্যের স্ত্রী তার কিচ্ছু আসে যাবার নয়। কাব্য কুহুর দিকে কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে রইল। কুহু আয়নায় তখনও স্বাভাবিক মুখভঙ্গি করে চুল আঁচড়াচ্ছে। কুহুর এমন ফালতু ফাজদামি প্রশ্নে কাব্য ভীষণ রাগলো ভেতরে ভেতরে। কিন্তু এই রাগ কুহুকে দেখালো না ইচ্ছে করে। কাকে দেখাবে আর কেনই দেখাবে। কাব্য কিছুক্ষণ চুপচাপ কুহুর দিকে তাকিয়ে থেকে তারপর উঠে এসে ফোনটা ওভাবেই কুহুর হাতে এক প্রকার জোর করে ধরিয়ে দিয়ে বলল, নিজেই চেক করে শিওর হয়ে নে। বলে এক মুহূর্ত কুহুর সামনে না থেকে সোজা হন করে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। কুহু ফোনটার দিকে ভীষণ বিরক্তি নিয়ে তাকালো। এবার ধরবে না বলেও ফোনটা হাতে তুলে নিয়ে কাব্যের সম্পূর্ণ চ্যাটিং হিস্ট্রি দেখল। কাব্য সোশ্যাল মিডিয়ায় তেমন বন্ধু নেই, কারোর সাথে বিশেষ কথা বলেও না। তানিমের সাথে গতকাল কথা হয়েছে। স্রেফ দুটো মেসেজ পাঠানো হয়েছে তানিমের নম্বরে। আর স্নিগ্ধের সাথে কথা হয়েছে। বাসর ঘরের ডেকোরেশন নিয়ে গ্যালারি ভর্তি অজস্র বিল্ডিংয়ের মডেলের চিত্রছবি আর নিজের কয়েকটা ট্রিপের গ্রুপ ফটো। হঠাৎ একটা ছবিতে চোখ আটকে গেল কুহুর। এটা তো ও, কুহুই। বাসেরাতে কাব্যের বুকের ওপর হা করে ঘুমিয়ে থাকা কুহুর ছবি। ভিডিও একটা সামনে এলো যেখানে দেখা যাচ্ছে কুহু কোলবাড়ির বিছানা থেকে ফিরে নিজে এগিয়ে এসে কাব্যের বুকে ঘুমাচ্ছে। ভিডিও দেখে কাব্যের মুখ টিপে হাসি শোনা যাচ্ছে। ভিডিও করতে করতে কাব্য ক্যামেরার পেছনে ফিস করে লো ভয়েসে হেসে হেসে বলছে, কে এলো এখন? কে এলো? আরে আস্তে। আবার ঘুম কেড়েছিস তো কি হয়েছে? তুই ঘুমা, শান্তিতে ঘুমা। আমি একটু মাইন্ড করে নি আমার বুকে ঘুমাচ্ছিস বলে। ঘুমা। লজ্জা পেয়ে গেল কুহু। ভেবেছিল ছবিটা নিয়ে কাব্যের সাথে ঝগড়া করবে, কিন্তু ভিডিও দেখে সেটা আর করা হচ্ছে না। বলারই দরকার নেই, কুহু এই ভিডিও দেখেছে। না হলে কাব্য যেভাবে নির্লজ্জ আর ধুরন্ধর হয়েছে, না জানি কুহুকে কতটা কথা শোনায়। কথা শোনানোর জন্যই হয়তোবা ভিডিও করেছে। সে আনা লোক।
কুহু এবার হোয়াটসঅ্যাপে ঢুকে কাব্যের রিসেন্ট চ্যাট হিস্ট্রি দেখল। এতক্ষণ আবির নামে কারোর সাথে কথা বলছিল কাব্য। কুহু ওপরের মেসেজ দেখল, আবির নম্বরে উর্মি লেখা মেসেজ শো করতেই ভ্রু কুচকে এলো কুহুর। ও আর সৎপাশ না ভেবে মেসেজ অপশনে ঢুকে মেসেজ পড়া শুরু করলো। কাব্য আবির নামক ছেলের কথার ধরন এমন। একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, ওটা চেক করে জানা। ওকে। 12:30 বুধবার। গিয়েছিলাম, পাই নাই, যোগাযোগ নেই ওখানে কারোর সাথে। বুঝতেছি না আমি, তোর বিয়ে হবার পর এখনো তুই উর্মিকে কেন খুঁজতেছিস? ওরে এখন কি দরকার তোর? পরকীয়া তো করার মতো ছেলে তুই না তাহলে। প্ল্যানটার যা করার বিয়ের আগেই করে ফেলেছি, এখন আমার সংসার ভেসে যাচ্ছে। মানে কুহু ঝামেলা করতেছে নাকি এখনো? ইয়া, কেন ওরে বলিস নাই তুই যে এখন এইসব কিছু তোর নেই? প্রবলেমটা অন্য জায়গায়। বাদ দে, আরেকটা ফোন নাম্বার দিচ্ছি, ট্রেস করে আপডেট জানা। দে। 018। 2 দিন লাগবে জানাচ্ছি। আর হ্যাঁ, বাসর রাতের জন্য শুভকামনা। যদিও বুঝতেছিস না আজ বিড়াল মারতে পারবি কিনা, তো বেস্ট অফ লাক। কাব্যের রিপ্লাই নেই। 11:25। নো আপডেট, নাম্বার বন্ধ। খুব চালাক এই সাইকো। ওর ডক্টরের সাথে যোগাযোগ করছোস? ইয়া, নো আপডেট। কই কই গেল এ? তুই ভাই খুঁজে খুঁজে এইসব অতি চালাক প্রবলেমগুলো কই থেকে আনিস? Live it. I'm getting mad. Damn. I'll just murder this psycho for sure. মাথা ঠান্ডা কর, মার্ডার করবি কেন? তোর কাছে আরো উপায় আছে, রাইট? রিমেম্বার? Yeah, but where is... আমিও বুঝতেছি না, তুই একবার ওনার সাথে দেখা করে আয়। Yeah, but where is she? No way, পাগল তুই। আরে ভাই লাভ আছে, একবার কুহুকে অন্তত এটা ফিল করা যে তোর সব কথা মিথ্যা না। ওনাকে দেখলে ওনার সাথে কথা বললেই কুহুর অন্তত একটু হলেও তোকে ভরসা করে স্টার্ট করবে। হ্যাঁ, ট্রাইড বোর্ড। ফাইন। কুহুকে একবার মিট করা আমাদের সাথে কথা বললে আমরা একটু ম্যানেজ করার ট্রাই করি। নট নাও, কুহুর মুড ভালো না এখন। ভাই কুহু এমন কবে থেকে হয়ে গেল? ও আগে কত সফট ছিল, তুই দেখ নিজেকে। তুই কুহুকে একটা কথা বলার আগে ভাবছিস কুহু কি ভাববে, কি রিয়াকশন দিবে। দ্যাট ইম্পসিভ। ইমপ্রেসিভ? ডেইলি সব চলছে আমার লাইফে, ড্রামাটিক সিরিয়াল লাইফ। বই তো, সমস্যা নেই। মেয়ে মানুষ রাগ ভাঙাতে কয়েকদিনে এনাফ। তাও বিয়ে করেছিস, বউদের রাগ দ্রুত ভাঙে। হেল ইয়া। থার্সডে 1:05 AM ফ্রাইডে। এরপরে আর কোনো চ্যাট নেই, ব্যাস মেসেজ এইটুকুই। কুহু পুরো মেসেজ পড়ে কিছুটা থম হয়ে থাকলো। তাহলে কাব্য ভাই উর্মি আপুকে খুঁজছেন? চ্যাটে মনে হলো উর্মি আপুর সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও কাব্য কুহুর সমস্ত কথা সবার আগে উনি কিভাবে জেনে ফেলতো? তারপর কাব্য উর্মি আপুর একসাথে এতগুলো ছবি, এসব এত প্রশ্নে কুহুর মাথাটা ভন ভন করতে লাগলো। কাব্য বেরোরও বেশ সময় নিয়ে। কুহু ফোনটা তখনও হাতে নিয়ে বসে গভীর চিন্তায় বিভোর। কাব্য কুহুকে এভাবে থম হয়ে বসে থাকতে দেখে এগিয়ে চুল মুছতে মুছতে বলল, সন্দেহ গেছে? কুহু সম্বিত ফিরে পেল, আলগোছে ফোনটা রেখে দিল টেবিলের ওপর। তারপর কাব্যের দিকে ফিরে স্বাভাবিক স্বরে বলল, কালকে কার সাথে দেখা করাতে নিয়ে যাবেন? কাব্য বারান্দায় টাওয়াল মেলে দিয়ে এসে ফোনটা টেবিলের ওপর থেকে নিয়ে বিছানায় গা এলিয়ে দিতে দিতে জবাবে দায়সারা ভাবে বলল, আছে একজন। আমি জানতে চাইছি কে সে। কুহু বিরক্ত হলো, উঠে এসে কাব্যের সামনে এসে দাঁড়ালো। কালকেরটা কালকে দেখা যাবে। কাব্য জবাব দিল, কি রহস্য পাকাচ্ছেন আপনি? উর্মি আপু কোথায় আপনি সত্যি জানেন না? নাকি আবার দুজন মিলে কোনো নতুন ফোন দিয়ে আছেন আমার জন্য? হ্যাঁ, দেখা গেল কুহু বলতে বলতে আবার উত্তেজিত হয়ে যাচ্ছে। কাব্য ওর দিকে এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো। কুহুর চোখ মুখ মারাত্মক কুচকানো। কাব্য বেচারা হতাশ শ্বাস ফেলল এ যাত্রায়। পরপর কুহুর হাতটা টেনে ওকে হঠাৎ বিছানায় ফেলে দিল। কুহু খেকিয়ে শাসিয়ে উঠবার আগেই কাব্য বাতি নিভিয়ে দিয়ে ওর মুখ চেপে ধরে ভীষণ শান্ত স্বরে জবাবটা দিল, বেঁচে দেবো। এটার ফোন দিয়ে আসছিলাম আপনার উর্মি আপুর সাথে মিলে। মাথা মোটা একটা। স্লিপ নাও, নো মোর বুলশিট থট। আজকের জন্য মোর দেন এনাফ বুলশিট কথা চিন্তা করা হয়েছে, আর না। কুহু কিছু বলতে যাবে, কাব্য এবার চোখ রাঙিয়ে শাসিয়ে উঠল, শ্, চোখ বন্ধ বলেছি না? ঘড়ির কাঁটা ঘুরছে। সকাল 8:05। কাব্যদের ফ্ল্যাট। রোদের আবছা আলো বারান্দা পেরিয়ে ক্রমশ আশ্রে ছিটকে পড়ে বিছানায় ঘুমন্ত এক যুগল স্বামী স্ত্রীর স্নিগ্ধ মুখে।
রোদের আরও ত্যক্ত বিরক্ত হয়ে কুহুর ঘুমটা কেন যেন আজ আগেই ছুটে যায়। চোখ মুখ কুচকে শরীর স্ট্রেচ করতেই পেটের উপর একটা শক্ত হাতের উপস্থিতি টের পেতেই কুহু ভ্রু কুচকে ধীরে ধীরে মাথাটা নামিয়ে তাকালো পেটের দিকে। কুহুর ভদ্র সভ্য, যে কিনা এখন চূড়ান্ত অসভ্য স্বামী, কাব্যের হাত কুহুর পেটের মধ্যে রাখা, পেছন থেকে ধরে চেপে রেখেছে ভীষণ যত্নে ভরসায়। কুহুর রাগ হলো ভীষণ, যেহেতু স্বামী নামক আসামিকে ক্ষমা করা হয়নি এখনো, তাই ও হাতটা সরিয়ে দেবে বলে জোর করতেই দেখা গেল কাব্য নড়ে চড়ে কুহুর পেটের দিকে আরও শক্ত করে হাতটা চেপে ওকে নিজের দিকে আকস্মিক একেবারেই টেনে নিল। আচমকা আক্রমণে রীতিমতো চমকে উঠল কুহু। কাব্যের ঘুমন্ত মুখটা কুহুর মুখের প্রায় কাছাকাছি, আরেকটু এগুলোই স্পর্শ পাবে একে অন্যের। কুহুর শ্বাস ভারী হচ্ছে হঠাৎ। ও ছটফটিয়ে উঠে কাব্যের হাত পেটের উপর থেকে ছাড়ানোর চেষ্টা করতেই কাব্য উফ বলে আওয়াজ তুলে আরও চেপে ধরে কুহুকে নিজের সাথে মেশানো। কুহুর শ্বাস বেড়ে যাচ্ছে, কাব্যের এতটা কাছেও কখনোই আসেনি সেভাবে। কুহু অস্থির ভঙ্গিতে কিছুক্ষণ কাব্যের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ছটফট করতে করতে হঠাৎ আপনা আপনি থেমে গেল কেন যেন। কাব্যের বুকের দুপাশে ওর হাত দুটো ঠেসে অপলক তাকিয়ে রইল ঘুমন্ত কাব্যের দিকে, অথচ কুহুকে অস্থির রেখে কাব্য নীরবে ঘুমাচ্ছে। গভীর ঘুমে ঘন ঘন শ্বাসও ফেলছে। কুহু কাব্যের এলোমেলো চুল দেখল, বন্ধ চোখের পাতা দেখল, খাড়া উঁচু নাক দেখল, তারপর ঠোঁট। একসময় কুহু তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ হাত বাড়িয়ে কাব্যের কপালের চুলগুলো সরিয়ে দিতে লাগলো একে একে ভীষণ যত্নে। কাব্য তখনও গভীর ঘুমে মগ্ন। ওর একমাত্র ঘাটতেরা ইগোয়ালি বউ ওকে ভীষণ আবেগে মুগ্ধ হয়ে অ্যাডমায়ার করছে। কাব্য বেচারা সেটা জানেও না, কারণ জেগে থাকলে যা অসম্ভব ঘুমিয়ে গেলে কুহুর ভালোবাসা পাবে সেটা হয়তো বা কাব্য ভাবেও নি। ওদিকে কুহু কাব্যের কপালের উপর ছড়িয়ে থাকা অল্প এলোমেলো চুল ওপরের দিকে ঠেলে দিল আস্তে করে, তারপর ভীষণ কাছ থেকে তাকিয়ে রইল কাব্যের মুখটার দিকে। ওভাবেই তাকিয়ে রইল অনেকক্ষণ। তারপর কুহুর কি যে হলো কে জানে, আলতো করে কাব্যের বুক থেকে দুটো হাত তুলে কাব্যের দুগাল চেপে ধরে পুনরায় দৃষ্টি নামল কাব্যের ঠোঁটের দিকে। রক্তিম লালচে ঠোঁট দুটো কুহুর কত যে আবেগে লজ্জায় স্থান ছিল একসময়, একসময় এখন নেই। কুহু নিজে নিজেকে প্রশ্ন করল। প্রশ্নটা এক মুহূর্তে বড়ই বেখাপ্পা, কারণ কুহু নিজের মধ্যেই নেই এখন, তলিয়ে গেছে প্রেমের সাগরে, যে সাগরের ঠাঁই আজ অবধি কোনো প্রেমিক বা প্রেমিকা পায়নি। তাই উপন্যাসের প্রেমিকা কুহু কাব্যের দুগাল চেপে ধরে আলতো করে মাথা নামানো, কাব্যর খাড়া নাকের ওপর আস্ত করে একটা চুমু খেল। চুমুকেই সাথে সাথে ভয়ে সরে এলো। কাব্য টের পেরে কুহু লজ্জায় পড়বে ভীষণ, আর কুহু কাব্যের সামনে এখনই নিজেকে দুর্বল দেখাতেও চায় না। ও শাস্তি দিতে চায় এই মানুষটাকে আরও আরও। 6 মাসের যন্ত্রণা যে এত সহজে ভোলার নয়। কুহু তাড়াহুড়ো করে সরে যেতে চাইলে, আবার কি মনে করে ধীরে ফিরে তাকালো। কুহুর বুক কাঁপছে, হৃৎপিণ্ড অনেক জোরে বিট করছে। বেচারি কুহু নিজেই যেন নিজের হার্টবিট বাইরে থেকে শুনতে পাচ্ছে। কুহু ধীরে ধীরে মাথাটা তুলে তাকালো কাব্যের বন্ধ চোখ দুটোর ওপর। কুহু যেন কোনো এক ঘোরেই আছে। আস্তে করে আবারও নিজে থেকেই কাব্যের কাছাকাছি এলো, কাব্যের কানের ওপর হাত রাখলো আলতো করে, তারপর আস্তে করে মুখটা এগিয়ে এনে কাব্যের বন্ধ চোখের ওপর চুমু খেতে কাব্য ঘুমের ঘরে কুহুর কোমর চেপে ধরে ওকে নিজের দিকে টেনে আনলো আরও। চমকে উঠে কুহু বড় বড় চোখে তাকায়, সাথে সাথে কাব্য ভাই কি জেগে আছেন? সাথে সাথেই কুহু নিজেকে সামলে নিল, নিজের প্রখর অনুভূতির সামনে কোমরে চেপে রাখা কাব্যের হাতের ওপর পরপর কয়েকটা থাপ্পড় দিতে দিতে বলল, শুনছেন? ছাড়ুন আমায়। মানে এই শুনছেন? ছাড়ুন আমাকে। অসভ্যতা হচ্ছে কিন্তু এইসব। আপনি আপনার ডিল ব্রেক করছেন। এই কুহুর অনবরত হাতের ওপর থাপ্পড় আর মৃদু স্বরে শাসানোতে কাব্যের আরামের গভীর ঘুমটা ভেঙে গেল। ও ভীষণ বিরক্ত হয়ে চোখ দুটো খুলে কুহুর দিকে তাকালো। ঘুমে পাগল চোখ দুটো দেখাচ্ছে ভয়ঙ্কর লাল, যেন এক্ষুনি ঘুম এভাবে ভেঙে ফেলায় কুহুকে খেয়েই ফেলবে। কুহু ওর ওই রকম চোখ দেখে কিছুটা দমল, কিন্তু সেটা কাব্যকে বুঝতে না দিয়ে আগের মতো গম্ভীর কণ্ঠে বলল, হাত সরান। কাব্য কিছু বুঝতে না পেরে ভ্রু ওচালো। কুহু ইশারায় দেখিয়ে দিল ওর কোমরের ওপর চেপে রাখা কাব্যের হাত। কাব্য এইবার উদাস ভাবে নিজের হাতটা দেখলো, পরপর কুহুর দিকে চেয়ে গা ছাড়া ভাবে বলল, তো ডিস্টার্ব করিস না,
ঘুমায় দে। বলেই কুহুর পেটের ওপর হাতটা আরও চেপে ধরে ঘুমাতে যাবে, তার আগেই কুহু হাতের ওপর আরেকটা থাপ্পড় বসিয়ে বলল, তো মানে ডিল কি ছিল? আপনি এত দ্রুত ডিল ভুলে গেলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে মনে হচ্ছে। ডিল শব্দটা কানে ঢুকতেই কাব্যের মেজাজটাই বিগড়ে গেল। ও সাথে সাথেই কুহুর কোমর ছেড়ে দিয়ে ওপাশে ফিরে শুয়ে পড়ল। একটা শব্দ আর বলল না। কুহু হয়তোবা বিস্মিত হয়েছেন, কাব্য কোনো রিয়াকশন দেখালো না। কুহু কিছুক্ষণ কাব্যের পিঠের দিকে ওভাবেই তাকিয়ে রইল। কাব্য এমন নীরবতা থাকার মতো ছেড়ে তো নয়, তাহলে বেশি গায়ে লেগে গেল কথা নাকি? হুঁ, লাগলেও কিছু করার নেই, যেমন কর্ম তেমন ফল। পরপর কুহু উঠে গেল। ওর ভার্সিটি আছে, কাব্যের প্রেজেন্টেশন আছে, দুজনেরই ভার্সিটি যেতে হবে। কাব্যের আর মাত্র 15 দিনের মতো ভার্সিটি যাওয়া লাগবে, তারপর কাব্যের পড়াশোনা শেষ। আর কুহুর তো সবে শুরু, এখনও অনেক দিন বাকি। সকালে খাবার টেবিলে কাব্য স্নিগ্ধ বসেছে পাশাপাশি চেয়ারে। স্নিগ্ধ কাব্যের পাশে বসে কাব্যের কানে কিছু গুপ্ত মন্ত্র দিচ্ছে। কাব্য স্রেফ শুনছে, জবাবে মাঝে মধ্যে শুধু হুহা করছে। কুহু রান্নাঘরে শামিমাকে পরোটা করতে সাহায্য করছে। নাস্তা বানানো প্রায় শেষের দিকে, তাই শামিমা কুহুর দিকে চেয়ে বললেন, আর লাগবে না মনে হয় পুরোটা, তুই যা রেডি হয়ে খেয়ে আয়। কুহু মাথা নেড়ে চলে গেল। নিজেদের রুমে যেতে যেতে কাব্যের দিকে একবার আর চোখে তাকালো। কাব্য স্নিগ্ধের সাথে কথা বলতে বলতে কুহুর দিকে এক পলক তাকিয়েছে সবে তখন, কিন্তু কুহু সাথে সাথে মুখটা ঘুরিয়ে নিয়ে নিজেদের রুমে চলে গেছে। কাব্য একটা দীর্ঘশ্বাস ফেলল, স্নিগ্ধের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, হানিমুন এখন সম্ভব না, দুজনে ব্যস্ত এখন। কানা কাছে পকপক করিস না তো, মেজাজ ভালো নেই। হাল ছাড়ে না স্নিগ্ধ। কাব্যের কানে আবারও ফিস ফিস করে বলল, উফ ভাই, কুহু মানে ভাবির মন ঠিক করার এইটা গুরুত্বপূর্ণ সুযোগ, এইটা কাজে লাগান। কাব্য জবাবে তেতো স্বরে বলল, ভাবি? হ্যাঁ, আমার বউ ভাবেও নিজেকে, আমার দিকে এমন ভাবে তাকায় যেন আমি ওর কোনো শত্রু। সেখানে এসব হানিমুন রোমান্স আমার কপালে জুটবে না ভাই। সময় যাক, সম্পর্ক স্বাভাবিক হোক, তারপর যাব। স্নিগ্ধ কিছু বলার আগেই শামিমা পরোটা নিয়ে ডাইনিং রুমে আসলেন। একটা চেয়ারে বসতে বসতে হঠাৎ আনোয়ারের দিকে তাকিয়ে নিচে থেকে বললেন, শুনছেন, আমি ভাবছিলাম কাব্য কুহু কোথাও একটু ঘুরে আসুক, কি বলেন? শামিমার এমন কথাতে চোখ বড় বড় করে তাকালো দুই ভাই। পরপর কাব্য চোখ গরম করে স্নিগ্ধর দিকে তাকালো। ভাইয়ের এমন রাগান্বিত চেহারাও দেখে স্নিগ্ধ কাব্যের দিকে তাকিয়ে দ্রুত দুদিকে মাথা নাড়ল। অর্থাৎ সে শামিমাকে এই ব্যাপারে কিছুই বলেনি। শামিমা দুই ভাইয়ের এসব ইশারা বুঝলেন না, নিজের মতো করে আনোয়ার সিদ্দিককে বলে গেলেন, বিয়েও হয়েছে এমন একটা পরিস্থিতিতে দুজনে একটু কোথাও ঘুরে এলে মাইন্ডটাও ফ্রেশ হবে, কি বলেন? আনোয়ার নিউজ পেপার রাখলেন টেবিলের ওপর। তারপর কাব্যের দিকে তাকাতেই কাব্য সাথে সাথে লজ্জায় তাড়াহুড়ো করে গ্লাসে পানি ঢালতে ব্যস্ত হয়ে গেল। এসব কথাও শুনে অভ্যস্ত নয়। নিজের বউয়ের সাথে চূড়ান্ত অসভ্য স্বামী হলেও মা বাবার সামনে এসব আরাম এখনও কাব্য অভ্যস্ত হতে পারেনি। আনোয়ার গ্লাসে পানি ঢালাতে ব্যস্ত কাব্যকে গম্ভীর স্বরে ডাকলেন। কাব্য, কাব্য জগ থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে ইচ্ছে করে অন্যমনস্ক হয়ে জবাব দিল। জি? আনোয়ার গম্ভীর কণ্ঠে বললেন, কোথায় যেতে চাও দুজন? সিদ্ধান্ত নিয়ে স্নিককে বলে রেখো, ওর টিকিট কেটে দিবে। হুম। কোনো রকমের জবাব দিয়ে কাব্য লজ্জায় এরপর আর মাথা তুলতে পারল না। বাবা মায়ের সামনে এসব কথা শুনে অভ্যস্ত নয় কাব্য একদমই। ওদিকে নির্লজ্জ স্নিগ্ধ মিটমিট করে হাসছে। একবার কাব্যের কানের কাছে এসে বিড়বিড় করল, ভাই আরো 2টা টিকিট কাটবি, আমি আর কে। স্নিগ্ধের কথাতে সাথে সাথে চোখ রাঙিয়ে তাকালো কাব্য ওর দিকে। স্নিগ্ধ সাথে সাথেই ঠোঁটে আঙুল চাপল। কাব্য সেটা দেখে ভ্রু কুচকে চেয়ে হতাশ শ্বাস ফেলে আবার খেতে মন দিল। কুহু খাবার ঘরে আসতেই কাব্য নিজের মতো চুপ হাপ খেতে খেতে চেয়ার এগিয়ে দিল ওকে বসার জন্যে। কুহু একবার কাব্যের দিকে চেয়ে তারপর ধীরে চেয়ারে বসল। কাব্য নিজের মতো ওকে পরোটা এগিয়ে দিচ্ছে, তারপর অমলেট চিকেন ঝোল। কুহু একবার কাব্যের দিকে তাকালো, কাব্য ওর দিকে তাকায়নি একেবারে জন্যে। অথচ ঠিকই কুহুর পছন্দের চিকেন ঝোল এগিয়ে দিচ্ছে, গ্লাসে পানি ঢেলে দিচ্ছে। কুহু অবাক হয়ে কাব্যের দিকে চেয়ে রইল অনেকক্ষণ। পরপর আস্তে করে খেতে মন দিল। ক্লাস কখন শেষ হবে? কাব্য গাড়ি ড্রাইভ করতে করতে নিজের মতোই উদাসভাবে প্রশ্নটা করল। 12টায়।
কুহুরও এক বাক্যে জবাব। শেষ হলে কল দিস, পিক করে নেব। কাব্য জানালার ওদিকে মিরর চেয়ে দেখতে দেখতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল। আমি একা যেতে পারি। কুহুর এক বাক্যে জবাব এবারও। কাব্য একবার তেরা নজরে কুহুর দিকে তাকালো। কুহু মুখটা থমথমে করে সোজা তাকিয়ে আছে। কাব্য চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করলো। পরপর কুহুর দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল। বিয়েটা মানিস না, ওকে ফাইন, কিন্তু আমার কাছে এটা ছেলে খেলা নয়। নিজের বিয়ে করা বউ নিয়ে আমার রেসপন্সিবিলিটি আছে। পরপর আবার ড্রাইভিংয়ে মন দিয়ে শীতল স্বরে শাসানোর স্বরে বলল। কল দিবি শেষ হলে, নো মোর আর্গুমেন্টস। কুহু একবার তীক্ষ্ণ চোখে কাব্যের দিকে তাকালো, অথচ কাব্য নিজের মতো চুইংগাম চিবোতে চিবোতে ড্রাইভ করছে। কুহু আবারও মুখ ফিরিয়ে নিল। কাব্য ভার্সিটিতে এসে গাড়ি থামালো। কুহু গাড়ি থেকে নেমে দাঁড়াতেই কাব্য বলল। একটা জায়গায় নিয়ে যাব, আমাদের লাঞ্চের ইনভাইটেশন আছে, আম্মুকে বলে রেখেছি। কুহু ভ্রু কুচকে তাকালো কাব্যের দিকে। গুলশান, ঢাকা। কাব্য গাড়ি থামালো একটা দুতলা সাদা রঙের রাজকীয় বাড়ির সামনে। কুহু গাড়ি থেকে নামলো, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো বাড়িটার আশপাশ। কাব্য গাড়ি পার্ক করে এসে ওর পাশে এসে দাঁড়ালো। কুহু ভ্রু কুচকে পুরো বাড়িটা একবার চোখ বোলালো। পরপর কাব্যকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো। কার বাড়ি এটা? উর্মিয়াপুর? কাব্য কুহুর হাতটা ধরলো, এগিয়ে যেতে যেতে জবাব দিল। হুম। কুহু সাথে সাথেই ছটফট করে ওঠে, রেগে রেগে বলল। আমি যাব না ওই মেয়ের সামনে, ছাড়ুন। ওই জঘন্য মেয়ের মুখ দেখতে চাই না আমি। আপনি আমাকে আগে বলবেন না কোথায় আনছেন? আমি জানলে আসতামই না। কুহু কাব্যের হাত থেকে ওর হাত বারবার ছাড়ানোর চেষ্টা করছিল। কাব্য এবার ওর দিকে চেয়ে খানিক ধমক দিয়েই বলল। শাট আপ, উর্মি এখানে নেই। তাহলে? কুহু ছটফট করে থামিয়ে বলল। কাব্য জবাব দিল না। সাথে সাথে কলিং বেল বাজাতেই একজন সার্ভেন্ট এসে দরজা খুলে দিল। কাব্য ওকে দেখে বলল। আমার ওয়াইফ, দাদু কোন রুমে? দাদু? কুহু মাথা তুলে কাব্যের দিকে তাকালো। কাব্য তখন বেশ ভদ্র স্বরে কথা বলছে সার্ভেন্টের সাথে। মনে তো হচ্ছে বেশ গভীর সম্পর্ক আছে এই বাড়ির সঙ্গে কাব্যের। সার্ভেন্ট কাব্যকে একটা রুম দেখিয়ে দিয়ে আলগোছে মাথা নামিয়ে চলে গেল। কাব্য ঘরে ঢুকতে আরও দুজন সার্ভেন্ট এসে কাব্যের সামনে দাঁড়িয়ে বলল। দাদুমণি স্লিপিং পিল নেননি? আপনি আসবেন বলে আমি কি ওনার মেডিসিন রুমে দিয়ে পাঠাবো? কাব্য হালকা মাথা দুলিয়ে বিনয়ী স্বরে জবাব দিল। ইয়া শিওর, পাঠিয়ে দিন। বলেই কুহুকে নিয়ে সার্ভেন্টের দেখানো রুমে ঢুকলো কাব্য। বারান্দায় চেয়ারে একটা বৃদ্ধ মহিলা বসে শব্দ করে আওয়াজ করে কোরআন পড়ছেন। কুহু রুমটা দেখলো বিশাল এক কক্ষ। রুমের একপাশে দেয়ালে টানানো একটা ছবির দিকে কুহুর নজর আটকে গেল। এটা এটা তো উর্মি আপু। তাহলে এটা সত্যি উর্মি আপুদের বাড়ি? কিন্তু কাব্য বলল এখানে উর্মি আপু নেই, না থাকারই কথা। চ্যাট হিস্ট্রি অনুসারে উর্মি আপু কোথায় সেটা কাব্য ভাই নিজেও জানেন না। কাব্য কুহুকে টেনে নিয়ে গেল বারান্দায়। কাব্য বৃদ্ধ নারীর সামনে গিয়ে ওনার হাঁটুর কাছে মাটিতে বসে গেল। আস্তে করে ডাকল। দাদু। কুহু অবাক হলো। কাব্য মেঝেতে বসেছে, ওর তো ডাস্টে ওসিডি আছে। কুহু তখনও দাঁড়িয়ে রইল, মাথায় ওর তখনও কিছুই ঢুকছে না। কাব্যের আলতো স্বরের ডাকে বারান্দায় বসে কোরআন পাঠ করা বৃদ্ধ মহিলা একসময় থামলেন, কোরআনকে চুমু খেয়ে একপাশে রাখলেন, তারপর হালকা হেসে বললেন। কাব্য দাদু, তুইও না? কাব্য হালকা হাসল। দাদুর হাতটা নিয়ে আলতো করে হাতের পিঠে চুমু খেয়ে বলল। আমি, সাথে তোমার নাতবউ এসেছে। কাব্য মেঝেতে বসে থেকে কুহুর দিকে চেয়ে বলল। ও কুহু, 5 ফুট 3 লম্বা, চেহারা শ্যামলা, চুলাকে কোমর ছুত, এখন আমার উপর রাগ করে টমবয় কাট করেছে। কাব্য একে একে কুহুর বিবরণ দিতে লাগলো দাদুকে। কুহু কাব্যের তাকিয়ে তখনও কাব্য দাদুকে দেখছে। দাদুও হেসে হেসে সবটাই শুনতে থাকেন কাব্যের থেকে। কুহু অবাক হলো। কাব্যের দিকে তাকাতেই কাব্য বলল। উনি ব্লাইন্ড অ্যান্ড পা দুটো প্যারালাইজড। কুহু ফিরে তাকালো আবার দাদুর দিকে। দাদু হেসে এদিক ওদিক হাত বাড়িয়ে বললেন। বৌলা, এদিকে আয়, তোর একটু শুইয়া দেহি। কুহু তখনও অবাক হয়ে দাঁড়িয়ে। কাব্য ইশারা করে কুহু আলতো করে দাদুর হাতটা সামনে থেকে এসে ধরল। দাদু ভীষণ যত্নে চুমু খেলেন কুহুর হাতে, বিস্ময়ে আপ্লুত হয়ে বললেন। কি মোলায়েম হাত, আল্লাহ তোদের বিয়েতে বরকত দি। কুহু কাব্যের দিকে তাকালো। কাব্য মৃদু হাসল স্রেফ। দাদু কুহুর হাতটা ওপরে ধরে রাখলেন, বললেন। কাব্য, তোরে খুব জ্বালাইনি রে বউ। কুহু যন্ত্রের ন্যায় এবার জবাব দিল। হুম?
কাব্য পাশ থেকে ফোরন কেটে দুষ্টু হেসে বলল। আমি চালাই তোকে? আরে শোর। কুহু সাথে সাথে চোখ রাঙিয়ে তাকালো কাব্যের দিকে। কাব্য হেসে উঠল, দাদুকে বলল। এই প্রশ্ন তো তোমার আমাকে করা উচিত দাদু। তোকে করব কেন? কত নরম মনের মাইয়া, পেঁপে ঝেপে কথা বলে ও, কানে জ্বালাইবো তোমারে। দাদু কুহুর হাতটা টেনে ওকে নিজের পাশে এনে আরেকটা চেয়ারে বসালেন। কুহু দাদুর প্রশংসা শুনে কেন যেন লজ্জা পেয়ে গেল। কাব্য তো কখনোই সুযোগ ছাড়ে না। টিপ্পনি কেটে বলল। খুবই নরম স্বভাবের তোমার নাতবউ, কথাই বলতে চায় না, আর স্বামীকেও তো খুব মান সম্মান করে, রাইট কুহু? কুহু জবাব দিল মুখ ফুরিয়ে। যতটুকু প্রাপ্য ততটুকু করি। কাব্য অবাক হওয়ার ভান করে বলল। ইয়া খোদা, কি বলে এই মেয়ে? দুজনের ঝগড়া দেখে দাদু হেসে হেসে বললেন। তোর ভাগ্য বালা, আমি তো ভাবছিলাম উর্মির কারণে তুই। কাব্য ফিরে তাকালো দাদুর দিকে। কুহু একই সাথে তাকালো, হয়তোবা সেটা বুঝলেন দাদু। সাথে সাথেই উনি থেমে গেলেন, নিজেকে শুধরে কুহুর দিকে চেয়ে বললেন। সংসার কেমন যায় তোর? বউ গেছস তো সবচেয়ে বালা একটা পরিবারের, আর হইছস আমার সবচেয়ে পছন্দের নাতির বউ। তোর ভাগ্য আল্লাহ এমনি সোনায় মোড়ায় রাখুক। কুহুর কেমন যেন লাগলো এবার। ও কাব্যের দিকে এক ঝলকে দেখে নিল, কাব্য ওর দিকে অল্প হেসে তাকিয়ে আছে। কুহু চোখ সরিয়ে নিল। কাব্য এবার সোজা সাপটা প্রশ্ন করল। দাদু, উর্মি কোথায়? কুহু উর্মির সাথে দেখা করবে। উর্মির কথা শুনেই কুহু খেয়াল করো দাদু অপ্রস্তুত হচ্ছে। সম্ভবত কুহুর সামনে বলে কাব্য ওনাকে আশ্বস্ত করে বলল। কুহু উর্মির সাথে আমার সম্পর্ক জানতে চাইছে। আমার সংসারটা বাঁচিয়ে দাও দাদু। দাদু সাথে সাথেই কুহুর হাত চেপে ধরে চিন্তিত কণ্ঠে বলতে লাগলেন। তুই ওরে উর্মির লাগি কষ্ট দিছস নাকি? পাগলামি কইর না বউ, তোর জামাই অমন পোলা না রে পাগল। কুহু এবার কথা বলল। উর্মি আপুর সাথে ওর প্রেমের সম্পর্ক ছিল, আমি শুনেছি দাদু। দাদু দীর্ঘশ্বাস ফেললেন। কেন প্রেম ছিল না? আমার নাতিন মানসিক রোগী আছিল একটা। কাব্য পাশ থেকে যন্ত্রের ন্যায় জবাব দিল। শিজোফ্রেনিয়া পেশেন্ট ফ্রম পাস্ট 12 years। কুহু অবাক হয়ে দাদুর মুখের দিকে তাকিয়ে রইল। দাদু আবার বললেন। উর্মি 6 বছর বেলা থেকে মানসিক রোগে ভোক্তা ছিল। হাজার চিকিৎসার পরও ওর রোগ সারেই নাই। টাকা দিলেই যে সুস্থতা পাওয়া যায় না, ওইটা উর্মিরে দেখলেই বোঝা যায়। বলতে বলতে দাদুর চোখে পানি চলে এলো। কাব্য কিছু বলল না, অথচ কুহুর ভীষণ মায়া হলো কেন যেন। ও দাদুর চকোজের ওয়ানি কি মনে করে মুছে নিল। দাদু সাথে সাথেই নিজেকে সামনে বলা শুরু করেন। আমার নাতিন উর্মি তোর জামাইয়ের জীবনে তুফান অচল। আমারে তো গো পরিবারে চিনি, আনোয়ার তো আমার আম্মা কইয়া ডাকে। সেই হিসাবে কাব্যর সাথে আমার বালা একটা সম্পর্ক। কাব্য আজ অব্দি আমার পর দাদু ভাবে নাই। নিজের দাদুরে একটা নাতি যা যা করে ও আমার লাগি তাই তাই করছে। দাদু বলতে বলতে আবার ফুপিয়ে উঠে, পরপর ফুপিয়ে উঠে বলেন। কিন্তু আমি স্বার্থপর। নিজের নিজের নাতির সাজানো গোছানো লাইফ নষ্ট কইরা দিছি আমি। কুহু তাকালো কাব্যের দিকে। কাব্য তখন মাথাটা নামিয়ে মেঝের দিকে চেয়ে আছে। কুহু আবার তাকালো দাদুর দিকে। দাদু এবার বলতে থাকেন। উর্মির সাথে কাব্যর দেখা হয় উর্মি যেদিন বিদেশ থাইকা চিকিৎসা শেষ করে দেশে আসে, তখনও মোটামুটি সুস্থ আছিল। কাব্য আমার বাসায় আসতো যেত, উর্মি ওরে দেখা পছন্দ করছিল। তারপর কাব্যর সাথেই ওর কথা বলতো। কাব্য যেহেতু আমার বাসায় আসতো, ও কথা বলছে কদিন, কিন্তু উর্মির দেখা গেল কাব্যর বালা পাইয়া যায়। কাব্য ওরে মানা করে শুরুর দিকে। দেখা গেল এরপর উর্মি কাব্যর ভার্সিটিতে গিয়া অ্যাডমিশন নিছিল। এরপর শুনলাম কাব্যর প্রপোজ করছে ও। দাদু দীর্ঘশ্বাস ফেলেন, তারপর আবার বলা শুরু করেন। কাব্য একবার মানা করার পর ওর রোগ তখন আবার বাড়া শুরু করে। ও সুসাইড করে। আমি ভয় পাইয়া যাই। আমার নাতিন একটাই আল্লাদন দুনিয়ায়, ওরে আমি আমার নিজের বাচ্চার নাই পালছি এই 2 হাতেই। আমার মাথার কাজ করে না।
আমি কাব্যর ডেকে কই কদিন ওর সাথে থাকতেই, তারপর সুযোগ বুঝে ওর চিকিৎসার জন্য বিদেশ পাঠাই দিমু আমরা। দাদু উত্তেজিত হয়ে পড়েন এবার। বিশ্বাস কর সেরি, তোর জামাই রাজি আসিল না, আমি ওরে জোর করি, তারপর কাব্য আমার কথা শুনি ওর সাথে সম্পর্কে জড়াই। কিন্তু উর্মি কাব্যরে অনেক মেন্টালি টর্চার করতো, তাই ও আমার সাথে আলোচনা করে উর্মির সাথে সব সম্পর্ক নিজে থেকে শেষ করে দেয়। শুরুতে উর্মি বুঝে নাই, কিন্তু যখন বুঝবার পারে তখন ও আবার সুসাইড করে। আমাগো একটাই নাতিন, মা মরা মেয়েটারে আমি 2 হাতে পালছি। আমি পাগল হইয়া যাই, তখন কাব্য আমারে বুঝায়, বলে ও উর্মিরে বুঝাইব না যে ও ওর লগে সম্পর্কে নাই। উর্মিকে ফুসলাইয়া ও লন্ডনে পাঠাইয়া দিব আমার বড় পোলার কাছেই। আমি রাজিও হই, কিন্তু উর্মি যাইতে চায় না লন্ডন। কাব্য অনেক চেষ্টা করে, পারে নাই। এরপর একদিন শুনি তুমি কাব্যর লাগি সুসাইড করছো। কাব্য ওই দিন আমার সামনে আইসা বলছিল, বুঝবার পারছিলাম ও দিল আমার ভাঙছে, কিন্তু ওই দিন আমি বুঝতেছিলাম কাব্য আমার নাতির উর্মির লাইগা কোনো দিন অমন কষ্ট পাই নাই যেমন কষ্ট তোমার লাইগা পাইছিল। ও বারবার নিজেরে দোষী বলে গালগালি দিতেছিল ওর অমন। ওই দিন আমি অপরাধবোধ দেখতেছিলাম। আমার তখন বুঝে আসলো কাব্য তোমারে ঠিকই পালা পাইয়া গেছে। আমি বলছি ও এটা সেদিন, কিরে বলি নাই? কুহু অবাক নয়নে কাব্যের দিকে তাকালো। কাব্য সাথে সাথে চোরের মতো মুখ লুকিয়ে অন্যদিকে তাকালো। শ্বাস সারে কুহু দাদুর দিকে ফিরে জিজ্ঞেস করে, আপনার নাতি আমায় ভালোবাসে না দাদু। ও আমার ব্যাপারে সবটা উর্মি আপুকে জানাতো। কেডা জানাই তো? দাদু বুঝতে না পেরে আবার জিজ্ঞেস করেন। উনি আপনার নাতি। কুহু জবাবে শীতল স্বরে বলল, কিন্তু উর্মির লগে তো ওর কিছু নাই, ও জানাবে কেমনি? কাব্যর সাথে সবটা শেষ হইয়া যাওয়ার পরও উর্মি এটা নিজে আইসা বলছে আমাকে বছর খানিক আগে। দাদু অবাক হয়ে বললেন। কাব্য ও কি কয়? দাদু ভীষণ বিস্মিত কাব্যকে জিজ্ঞেস করেন। কাব্য হতাশ ও ঠোঁট উল্টে জবাবে বলল, না না, আমার থেকে নয়, আমি জানাইনি, বাট আমি ফাইন্ড আউট করার ট্রাই করছি সবটা। কাব্য বলতে বলতে কুহুর দিকে তাকালো। কুহু মুখ ফিরিয়ে নিল। তখন সন্ধ্যা 7:23, ঢাকা মহাসড়ক। কাব্য গাড়ি ড্রাইভ করছে, পাশে কুহু চুপচাপ বসে আছে। কাব্য ড্রাইভ করতে করতে কুহুর দিকে একবার তাকালো। কুহুকে এতটা নীরব হয়ে যেতে দেখে কাব্য আগে থেকেই কথা তুলল। সোজা রাস্তার দিকে চেয়ে থেকে বলল, মনে হয় না এত কিছুর পরে তো সন্দেহ গেছে, রাইট? কুহু উত্তরে নীরবতা ভাঙল, দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল। রাইট। কাব্য ঠোঁট টেনে হাসল, সাথে সাথে বৃতৃষ্ণা নিয়ে স্টিয়ারিংয়ে চাপড় বসিয়ে বলল। জানতাম আমি। কাব্যের এমন স্বরে বলা কথাটা কুহুর খুব গায়ে লাগলো। কুহু কাব্যের দিকে ফিরে বলল, দাদু অনেক কিছু জানেন, অনেক কিছু বলেছেন, কিন্তু আমার উত্তর এসব ছিল না। কাব্য উত্তরে স্রেফ হাসল, বৃতৃষ্ণা নিয়ে ঠোঁট টেনে একটা হাসি। ওই হাসিতে কুহু উত্তেজিত হলো। এবার একের পর এক বলে যেতে লাগলো। আমি জানতে চেয়েছি আপনি উর্মি আপুর সাথে কখনো, হয়তো আমার ভুল না হলে, হয়তো দাদুর অগোচরেই রিলেশনে ছিলেন। না হলে একটা মানুষ আপনার সমস্ত কথা কি করে জেনে যাচ্ছে? আপনার আর ওর একই দিনের একই ড্রেস আপে ছবি আমায় দিচ্ছে। এগুলো এগুলো কি স্বাভাবিক? মোটেও না। আমি বেশি ভাবছি না এখানে, এটাই ফ্যাক্ট। কাব্য শূন্য সব চুপ করে উত্তর দিল না, শুধু গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছে। ওসব দেখেও না কুহু আবার বলে যেতে থাকে, কথা বলেন, উত্তর দিন। আছে আপনার কাছে এর কোনো উত্তর? আমি কি করে বুঝবো আপনার আর উর্মি আপুর মধ্যে কোনো দুর্বলতা ছিল কিনা? আমি কিভাবে ধরবো ওসব মিথ্যা আমায় ফাঁসানো হচ্ছে? কিভাবে ভাববো আপনি আমাকে না ওকে? কুহুর কথা শেষ করার আগেই কাব্য হঠাৎ একদম আচমকা গাড়ি থামিয়ে দিল। কুহু সাথে সাথে কথা থামিয়ে হা করে তাকালো সামনের রাস্তার দিকে, পরপর কাব্যের দিকে। কি কি হয়েছে? গাড়ি কেন থামালেন? কাব্য বড়সড় শ্বাস ফেলে আচমকা হঠাৎ হাত বাড়িয়ে কুহুর কোমর টেনে
ওকে একদম নিজের দিকে সামনে এনে বসিয়ে নিল। কুহু তো রীতিমতো চোখ বড় বড় করে তাকালো। আচমকা আক্রমণে ভয়ে ওর আত্মা লাফাচ্ছে। কাব্য ওর রক্তিম লাল চোখ নিয়েও কুহুর কোমরে আঙুল দিয়ে খামছে ধরতেই বলে কুহু ব্যথায় চোখ কুঁচকে নিল। পরপর টলমলে চোখে তাকালো কাব্যের দিকে। দুজনের বুকের হৃদস্পন্দন চূড়ান্তে একজন আরেকজনেরটা স্পষ্ট শুনতে পাচ্ছে। কুহুর শ্বাস একের পর এক ফেলতে ফেলতে কাব্যের মুখের দিকে মাথা তুলে তাকালো। ছটফট করার চেষ্টা করে বলল, বাড়াবাড়ি করছেন কিন্তু আপনি, ছাড়ুন আমায়। করলে করছে, কি করবে? কাব্যের তেরা উত্তর। কুহু ভ্রু কুচকে মাথা তুলে কাব্যের দিকে তাকালো। কাব্য আজ আর ওসবের ধার ধারল না। কুহুর কোমরে দুপাশে হাত রেখে ওকে আরও টেনে আনলো নিজের দিকে। কুহু আরও ঘনিষ্ঠভাবে কাব্যের গায়ের সঙ্গে মিশে যেতেই ভয়ার্ত চোখে একবার রাস্তার দিকে চেয়ে আরেকবার কাব্যের মুখের দিকে তাকালো। কাব্য পরপর কুহুর ঘাড়ে চুমু খেলো, একটা শক্ত একটা চুমু। হতবাক হয়ে গেল কুহু। চোখ নিচে কাব্যকে ধাক্কা দিল, পারল না। কাব্য কুহুর কোমর দু হাতে চেপে ধরে ওর কানের কাছে হিস হিস করে লো ভয়েসে দাঁতে দাঁত চিবিয়ে শুনিয়ে বলল, কি বুঝিস না? হ্যাঁ, আমি এভাবে শুধু তোকে আদর করি, ছুঁই, ওকে না, ওকে কখনোই না। কুহু তখনও চূড়ান্ত হতবাক, চোখ কুচকে তাকিয়ে আছে কাব্যের দিকে। কাব্য তখনও রাগের মাথায় ভারী শ্বাস ফেলতে ফেলতে কুহুর নাকে চুমু খেল। কুহু আরও বড় চোখ করে কাব্যের দিকে তাকালো। কাব্য আবারও লো ভয়েসে ঠান্ডা স্বরে বলল, বুঝিসনি এখনো? আমি কাব্য তোকে অ্যাডমায়ার করি, যেভাবে একটা হাজবেন্ড তার ওয়াইফকে করে। কাব্য এবার কুহুর চুলে হাত রেখে কপালের পেছনে চুলে গুজে দিতে দিতে বলল, আর চুল, আমি যখন এই এবড়ো থেবড়ো করে কাটা চুল আঙুল দিয়ে সরাই, মুগ্ধ হয়ে তখন শুধু তোকেই দেখি, ওকে না, ওকে কখনোই না। কুহুর বুক কাঁপছে অসম্ভব। ও চায় না দুর্বল হতে। কাব্যের থেকে সরে যাওয়ার জন্যে ছটফট করে উঠে কাঁপা স্বরে বলল, ছাড়ুন আমাকে, এইসব এখানে বলার জিনিস না। কুহু পেছানোর চেষ্টা করতেই কাব্য ওকে সাথে সাথে আরও শক্ত করে ওকে নিজের সাথে মিশিয়ে নিল। কুহু চমকে উঠে কাব্যের বুকে দুহাত ঠেসে তাকালো ওর মুখের দিকে। কাব্য কুহুর ঠোঁটের কোণে এবার হঠাৎ শক্ত একটা চুমু বসালো। কুহু সাথে সাথে চমকে উঠে ধাক্কা দিতে চাইল কাব্যকে, পারল না। কুহু চোখ পরপর খিচে শক্ত করে বন্ধ করে ফেলেছে। কাব্য কুহু ঠোঁটের কোণে চরম আশ্লেষে চুমু খেয়ে সরে আসলো নিজেই। কাব্যর চোখ বন্ধ, চোখের দিকে চেয়ে এবার ওর বাহু চেপে ধরে ঝাঁকিয়ে রাগে কাঁপতে কাঁপতে বলে যেতে লাগলো, ওকে, ওকে কখনোই না, কিন্তু তোকে সব সময়, সবটা সময়। আই লাভ ইউ, জাস্ট ইউ অ্যান্ড ব্লাডি ইউ, ড্যাম ইট। কুহু টলমল চোখে ধীরে ধীরে চোখটা খুলে তাকানোর সাথে সাথে কাব্য রাগে ফুঁসছে রীতিমতো। তখন কাব্য কুহুর ঠোঁটের কোণে চরম আশ্লেষে চুমু খেয়ে সরে আসলো নিজেই। কাব্যর বন্ধ চোখের দিকে চেয়ে এবার ওর বাহু চেপে ধরে ঝাঁকিয়ে রাগে কাঁপতে কাঁপতে বলে যেতে লাগলো, ওকে, ওকে কখনোই না, কিন্তু তোকে সব সময়, সবটা সময়। আই লাভ ইউ, জাস্ট ইউ অ্যান্ড ব্লাডি ইউ, ড্যাম ইট। কুহু টলমল চোখে ধীরে ধীরে চোখটা খুলে তাকালো সাথে সাথেই। কাব্য রাগে ফুঁসছে রীতিমতো তখন। অবাক মলিন কুহুর মেয়েরই দুই আকর্ষণীয় চোখ, যার স্বামী কাব্য ভীষণ আবেশে চোখ দেখে ভেতর পরিমাণ করার চেষ্টা চালাচ্ছে। তখন কুহুর দুই শীর্ণকায় হাত কাব্যের বুকের শার্ট খামচে ধরেছে। সে আছে ভয়ার্ত চোখে কাব্যের চোখের দিকে, পলক ফেলছে। থেমে থেমে কাব্যও তখন একইভাবে কুহুর চোখে চোখ রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে। কুহু একসময় ইতস্তত ভঙ্গিতে কাব্যের শার্ট আঙুলের মুঠি থেকে ছেড়ে দিতেই কাব্য থম ভঙ্গিতে নিজের বুকের শার্টের দিকে তাকালো। কুহু চোখ নামিয়ে অস্বস্তি নিয়ে হালকা করে ধাক্কা দিল কাব্যকে। কাব্য সরে গেল সহসা। কুহু চুপচাপ সিটে এসে বসল। কথা না বলে জানালার দিকে ফিরিয়ে জোরে একটা শ্বাস নিয়ে সেভাবেই থম হয়ে বসে থাকলো। ওর চোখ তখন কেমন যেন টলমলে। কান্না আটকে গায়ের ওড়না মেলে দিয়ে সেটাকে খামচে ধরে আঁকড়ে ধরে ওভাবেই বসে রইল। বেসুরে তবলার ন্যায় কানের কাছে কাব্যের একটা কথা বারবার বেজে যাচ্ছে, কাব্য লাভস কুহু, অনলি অ্যান্ড অনলি তুই কুহু। এই কথাটা কাব্য ভাই সেদিন কেন বললেন না, যেদিন কুহু এসেছিল প্রেমের দাবি নিয়ে? থাপ্পড়। কাব্য ভাইয়ের অবহেলা কুহু এত কিছুর পরেও ভুলতে পারে না কেন?
অথচ আজকের এই কথাটা শোনার পর কুহুর লাজুক হৃদয় ধরফর শুরু করেছে। বুক ফেটে কান্না আসছে বারবার। অনেকটা দিন পর কাব্য তখনও কুহুর দিকে চেয়ে আছে। পরপর আস্তে করে ডাকল। কুহু। কুহু হাঁ করে একটা লম্বা শ্বাস নিজের মধ্যে টেনে নিয়ে জবাবে রুদ্ধশ্বাস গলায় জবাব দিল। দেরি হচ্ছে, আমাদের গাড়ি স্টার্ট দিন। কাব্য কুহুর হাতটা ধরে কিছু বলতে যাবে, সাথে সাথেই কুহু হাত সরিয়ে নিল। কাব্য থেমে গেল, সাথে সাথেই ফিরিয়ে নিল হাত। ভ্রু কুচকে ওপাশ ফেরা কুহুর দিকে চেয়ে রইল অনেকটাক্ষণ। কুহুর নাক টানার শব্দ আসলো একবার। কাব্য চোখ বুঝে মাথাটা উঁচিয়ে ধীরে ধীরে স্টিজে হেলান দিল। লম্বা লম্বা কয়েকটা শ্বাস ফেলল স্রেফ। শ্বাসের সাথে বেরিয়ে এলো কতগুলো চাপা দীর্ঘশ্বাস। খানিক পর চোখ খুলে দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল আবার। নিজেই মনে মনে নিজেকে কয়েকশো থাপ্পড় বসানো। আজ ওর একটা ফালতু বাচ্চামো ভুলের জন্যে কাব্য নিজেও সাফার করছে, একইভাবে কুহুও সাফার করছে। কুহু যদিও সেটা স্বীকার করবে না। বিকেল 5:30। কায়া স্নিগ্ধ নদীর পাড়ে বসে আছে। কায়ার হাতের বাদামের প্যাকেট মাত্রই স্নিগ্ধ কিনে দিল। কায়া খুশি মনে বাদাম খেতে খেতে নদীর দিকে চেয়ে আছে। পরনে স্কুল ড্রেস। স্নিগ্ধ ওর পাশে বসে আছে। কায়া বাদাম খেতে খেতে স্নিগ্ধের দিকে চেয়ে বলল, খাবেন? দেই? স্নিগ্ধ বাধ্য ছেলের ন্যায় হা করল। কায়া অল্প হেসে স্নিগ্ধের মুখে বাদাম দিল। স্নিগ্ধ বাদাম চিবোতে চিবোতে হঠাৎ ভাবুক হয়ে বলল, ওরা আসবে আজ, দেরি হচ্ছে আমাদের। কায়া ঘড়ি দেখল, জবাব দিল। চলে তো আসার কথা এখন। স্নিগ্ধ আর কিছু বলল না। ওই তো অদিতি আপু, ধ্রুব ভাই। কায়া বাদামের প্যাকেট ফেলে উঠে দাঁড়ালো। স্নিগ্ধ ওদের চেনে না। আশেপাশে খুঁজে দেখতে দেখতে বলল, কই কোথায়? কায়া ওদের দেখিয়ে বলল, ব্লু শাড়ি, ব্ল্যাক শার্ট, দেখেছেন? স্নিগ্ধ তাকালো সোজা সামনের দিকে। একজোড়া কাপড় এগিয়ে আসছে ওদের দিকে। স্নিগ্ধের কেন যেন গলাটা শুকিয়ে এলো হঠাৎ। কায়ার বাড়ির কারোর সাথে ওর এই প্রথম দেখা। না জানি কি থেকে কি ব্লান্ডার ঘটে। স্নিগ্ধ নিচু স্বরে বের বের করল, খোদা ইজ্জত রাখো। অদিতি এসেই কায়াকে জড়িয়ে ধরল। কেমন আছিস? কায়াও পাল্টা জড়িয়ে ধরো, মৃদু হেসে জবাব দিল। ভালো, তুমি? অদিতি জবাব দিল। ধ্রুব স্নিগ্ধের দিকে হাত বাড়িয়ে দিল। হ্যান্ডশেক করলো ওরা দুজন। ধ্রুব হালকা হেসে বলল, হাই হোয়াটসঅ্যাপ। গুড ভাইয়া। স্নিগ্ধ মুচকি হাসার চেষ্টা করল। ওদিকে বেচারার জনে পানি শুকিয়ে গেছে ইতিমধ্যেই। হাই শালি সাহেবা। হাই ভাইয়া, ভালো আছেন? ধ্রুব কায়ার দিকে চেয়ে নম্র হয়ে বলল। কোন কাপেতে বসে কথা বলি? ধ্রুব অফার দিল। সিজনস রেস্টুরেন্ট, মহাখালী। ধ্রুব, অতিথি, স্নিগ্ধ, কায়া বসেছে সম্মুখে সম্মুখে। ধ্রুব সবার জন্যে খাবার অর্ডার দিয়েছে যার যার পছন্দ মতো। ওদিকে বেচারা স্নিগ্ধ অস্থির ভীষণ, বারবার কপালের ঘাম মুছতে মুছতে ইতিউতি চোখ ফেরাচ্ছে। কায়া হয়তোবা সেটা বুঝল। ও আলগোছে সবার অগোচরে টেবিলের নিচে স্নিগ্ধের হাতের উপর হাত রাখল। স্নিগ্ধ তাকালো সাথে সাথে। কায়া মৃদু হাসল স্রেফ। স্নিগ্ধ পাল্টা হাসার চেষ্টা করল। নিজেকে গম্ভীর করে কায়ার হাতটা চেপে ধরে। স্নিগ্ধ ব্রেভ পুরুষ, বউয়ের সামনে নিজেকে দুর্বল দেখাবে না। ওর ইজ্জত যে থাকবে না। তার উপর একবার স্নিগ্ধকে ভয় পেতে দেখলে কায়ার বাচ্চা ওকে মান দিতে চাইবে না। আর উপন্যাসের স্নিগ্ধ অতটা বোকা স্বামী নয়। ধ্রুব ওদিকে লেমন জুসে চুমুক দিতে দিতে ওদের দুজনের এইসব কাণ্ড ভ্রু বাঁকিয়ে বাঁকিয়ে দেখছে। অদিতি ওদিকে বসে ফোনে তৃণার সাথে কথা বলছে। ধীর ঘুমোতে যাবে, মায়ের সঙ্গে কথা বলবে বলে জেদ দেখাচ্ছিল। স্নিগ্ধ কায়ার এসব নিয়ে অদিতির আপাতত মন না থাকলেও ওর ধুরন্ধর বকাটের স্বামীর ঠিকই আছে। স্নিগ্ধের চোখ এবার পড়ল ধ্রুবর দিকে। দেখতে পেল ধ্রুব ভ্রু কুচকে স্নিগ্ধের দিকেই চেয়ে আসে। স্নিগ্ধ সাথে সাথে কেসে উঠে কায়ার হাত সরিয়ে ওর থেকে একটু দূরে সরে বসল। ধ্রুব এবার হেসে উঠল নিঃশব্দে। অদিতির দিকে চেয়ে বলল, কল শেষ? অদিতি ফোনটা টেবিলের ওপর রাখতে রাখতে বলল, ধীর জেদ দেখাচ্ছিস?
এদের কথা শুনি এবার। ধ্রুব বলল। অদিতি এবার যেন হুঁশে এলো, কায়ার দিকে চেয়ে এবার ভীষণ আতঙ্কিত হয়ে বলল। বিয়ে যে করে ফেললি এখন, জানিস তো গ্রামের অবস্থা। তোর আব্বু শুনলে? স্নিগ্ধ পাশ থেকে উত্তেজিত হয়ে বলল। কি করবেন? কিছু না, আমার ওয়াইফ ও এখন। ধ্রুব ভ্রু বাঁকিয়ে তাকালো সাথে সাথে স্নিগ্ধের দিকে। স্নিগ্ধ ধ্রুবের এমন চাহনি লক্ষ্য করে চুপসে যায়। চুপ হয়ে গেল তাৎক্ষণিক। বেচারা ধ্রুবর চোখে চোখ রাখতে পারছে না, কেন যেন ভয় পাচ্ছে। যতই হোক বউয়ের বড় বোনের স্বামী, তার উপর শুনেছি ধ্রুব ভাই মারাত্মক রাগী, আর ধ্রুবকে দেখেও মনে হচ্ছে অনেক রূঢ় একটা মানুষ। অদিতি স্নিগ্ধের দিকে চেয়ে শান্ত স্বরে বলল। জি ভাইয়া, আপনার ওয়াইফও? কিন্তু ও তার আগে আমাদের গ্রামের মেয়ে, আমাদের গ্রামের খবর তো জানেন, নতুন করে কি বলবো আর? স্নিগ্ধ মুখটা চুপসে গেল। অদিতি কায়ার দিকে চেয়ে বলল। স্নিগ্ধের বাবা মা জানে? কায়া চুপসে যাওয়া মুখে স্রেফ মাথা দুপাশে দৌড়ানো, অর্থাৎ না। অদিতি তীক্ষ্ণ চোখে তাকালো কায়ার দিকে। এত বড় একটা ব্যাপার জানাজানি হলে কি কেলেঙ্কারি হবে জানিস? বোকা কোথাকার। কায়া মাথাটা নামিয়ে নিল, মাথা যেন বুকে এসে ঠেকবে। ওভাবেই নিচু স্বরে দায় মেনে বলল। সরি আপু। অদিতি হতাশ শ্বাস ফেলে ধ্রুবর দিকে তাকালো, চিন্তিত স্বরে বলল। কি করা যায় বলুন কিছু? বিয়ে তো করে ফেলেছে, এখন লোক হাসাহাসি হলে কবিতা আন্টি অনেক কষ্ট পাবে। ধ্রুব তখনও স্নিগ্ধকে তীক্ষ্ণ চোখে দেখছে। বেচারা স্নিগ্ধ একটু পরপর কেশে উঠে সোজা হয়ে বসতে বসতে আর চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিচ্ছে। ধ্রুবকে চুপ দেখে অদিতি বিরক্ত হয়ে ওকে ঝাঁকালো। কথা বলেন, কি করবে? ধ্রুব স্নিগ্ধের দিক থেকে চোখ সরিয়ে অদিতির দিকে তাকালো, ভ্রু উঁচিয়ে বলল। আরে আমি কি বলবো, আমার কি লুকিয়ে বিয়ে করার অভিজ্ঞতা আছে নাকি? দিয়েছো এক্সপিরিয়েন্স করতে। অদিতি ভ্রু কুচকে ধ্রুবর দিকে তাকিয়ে ওর ফালতু মজা শুনল, পরে মুখটা তেতো করে বলল। সিরিয়াসলি ধ্রুব, এমন একটা পরিস্থিতিতে আপনি এমন মজা করছেন? ধ্রুব আবার লেমন জুসে চুমুক দিতে দিতে গা ছাড়া ভঙ্গিতে বাঁকা হেসে জবাবটা দিল। টু বি অনেস্ট, মজা তো আমার লাগছেই। তোমার এন্ট্রি লাভার বাবার গ্রামে ফাইনালি এমন একটা কেস, ফাটাফাটি একটা ব্যাপার। বলেই হেসে উঠল ধ্রুব। অদিতি ভ্রু কুচকে রাগ নিয়ে ধ্রুবর দিকে চেয়ে দেখল ওই হাসি। পরপর স্নিগ্ধের অগোচরে চোখ রাঙিয়ে বলল। বেশি হচ্ছে কিন্তু, ওদের সামনে আমার বাবা। ব্যাস, আবার শুরু হয়েছে তোফাজ্জল হায়াতের ভদ্রকন্যার বাবা নিয়ে প্যানপ্যানানি। ধ্রুব হচ্ছে চালাক স্বামী, আবার বাবা নিয়ে ঝগড়া শুরু করার আগেই ও কথা ঘুরিয়ে ফেলল। তখন দেখা গেল ওদের অর্ডার করা খাবারও চলে এসেছে, তাই না চাইতেই অতিথিকে চুপ হতে হলো। তবুও এইটা চোখ রাঙানি দেওয়া ভুলল না। ধ্রুব অতিথির দিকে চেয়ে মাসুম চেহারা বানিয়ে ফিস ফিস করে বলল। আরে ভাবো, এটা ফাইনালি, লিটিললি ফাইনালি কেউ তো নিয়ম ভাঙলে তোমাদের বাড়ির শো ভাঙতে দাও। তোমার বাবারও বোঝা উচিত এটা 2025, প্রেমের বিয়ে ইজ শো নর্মাল নাও এ ডেজ। অদিতি হতাশ চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব সেটা দেখে সারেন্ডার করে বলল। আচ্ছা কুল, আগে খেয়ে নেই তারপর ভাবছি। অদিতি মুখ ঘুরিয়ে নিল। খাবার খেতে খেতে ধ্রুব আবার স্নিগ্ধের দিকে তাকালো। স্নিগ্ধ তাকিয়েছিল একই সাথে। ধ্রুবর গম্ভীর মুখ দেখে সাথে সাথে এবার চোখ নামিয়ে নিল। ধ্রুব সেই গম্ভীর মুখেই খেতে খেতে প্রশ্ন করল। বিয়ের সাক্ষী কে ছিল তোমাদের? স্নিগ্ধ মাথা তুলল। জি। সাক্ষী কে ছিল? ধ্রুব সোজা সবটা জিজ্ঞেস করল। স্নিগ্ধ গলা পরিষ্কার কর শুকনো স্বরে জবাব দিল। ভাই, ভাবি। ভাবি মানে কুহু আমার চাচাতো বোন। কাব্য? ধ্রুব হয়তো কাব্যের নাম শুনে অবাকই হয়েছে। স্নিগ্ধ চুপ। ধ্রুব অবাক হয়ে বলল। ও রাজি হয়েছে এভাবে বিয়েতে? আই মিন ও লুকিয়ে করা বিয়েতে? এক্সট্রেন্স। স্নিগ্ধ অসহায় হয়ে অদিতির দিকে তাকালো এবার। অদিতি সেটা বুঝে ধ্রুবর কাছে মাথা এনে ফিসফিস করে বলল। দেখুন ধ্রুব, এত বড় ভাই সাজার দরকার নেই। স্নিগ্ধ অপ্রস্তুত হচ্ছে কিন্তু। ধ্রুব শুনল না, স্নিগ্ধের দিকে চেয়ে আবার জিজ্ঞেস করল। দিনভর? 2,10,000।
স্নিগ্ধ চাপা স্বরে বলল। কে দিল তুমি? ধ্রুব ভ্রু বাঁকালো। আমি অল্প পাখিটা ভাইয়া। স্নিগ্ধ আবার শুকনো কণ্ঠে জবাব দিল। ধ্রুব মাথা দৌড়ালো, আবার খাবার খেতে মন দিল। স্নিগ্ধ কায়ার দিকে ফিরে চোখের ইশারায় কিছু বলল। কায়া বেচারিও বেকায়দায় পড়েছে। ওর নিজেরও আশ্চর্য লাগছে ধ্রুবর এমন আচরণ দেখে। ফোন কলে তো ভাইয়াকে খুশি দেখাচ্ছিল বিয়ের নিউজে, এখন স্নিগ্ধের সামনে এসে এমন আচরণ করছেন। ধ্রুব ভাই তো এমন নন, উনি আজ এতটা গম্ভীর রূপ দেখাচ্ছেন কেন? কায়া অদিতির দিকে তাকালো। অদিতি কায়ার দিকে চেয়ে চোখের ইশারায় আশ্বস্ত করল। পরপর ধ্রুবর দিকে মাথা নামিয়ে ফিস ফিস করে বলল, আবার কি হয়েছে? ধ্রুব খেতে খেতে নিচু গলায় স্রেফ অদিতিকে শুনিয়ে কণ্ঠে হাই নিয়ে বলল, আমস জেলাস। যে কাজ আমি করতে পারলাম না সেটা এই পুচকে ছেলে মেয়ে করে ফেলেছে, তাই একটু বুকের পাটা মাপছি তোমার বোনের হাজবেন্ডের। অদিতি বিরক্ত হয়ে বলল, বাচ্চা আপনি এখন এমন অযৌক্তিক কথা বলছেন? থামান এগুলো। ধ্রুব জবাব দিল না, সেভাবেই স্নিগ্ধের দিকে চেয়ে বলল। কবে থেকে রিলেশন? অদিতির মেজাজ গরম, সে চোখ রাঙিয়ে দুবোর দিকে তাকিয়ে আছে, যেন এক্ষুনি খেয়ে ফেলবে ওকে। স্নিগ্ধ গলা খাকারি দিয়ে জবাব দিল, 2 বছর প্লাস। ইন্টার থেকে? ভেরি গুড। ধ্রুব খেতে খেতে চাপা হেসে বলল। স্নিগ্ধ নিচু কণ্ঠে শুধরে দিল, না ভাইয়া, অনার্স ফার্স্ট ইয়ার থেকে। কায়া নিশ্চিত টেনে পড়তো। ধ্রুব বলতে বলতে কায়ার দিকে তাকালো। কায়ার সাথে সাথে মাথা নামিয়ে নিল। লজ্জা পেয়েছে বেচারি। খাবার দাবার শেষ। ধ্রুব অদিতির সাথে স্নিগ্ধ আজ দেখা করেছিল কিভাবে বিয়েটা সবার সামনে তুলবে, কিন্তু পুরোটা সময় ধ্রুব এতটা গম্ভীর ছিল যে স্নিগ্ধ সাহস হয়নি ওসব নিয়ে কথা বলার। দেখা গেল স্নিগ্ধ আনমনে কিছুটা আশাহতই হয়েছে, যে কাজের জন্য এরও কিছুই হলো না। উল্টো ধ্রুব ভাইয়ার সামনে নিচু হয়ে গেল। ধ্রুব বিল মিটিয়ে নিল। স্নিগ্ধ মেটাতে চাইলে ধ্রুব শূন্যরা স্রেফ ওয়ালেট কেড়ে নিয়ে নিজের ফোন থেকে বিকাশ করে দিল। সাথে একসাথে সবাই বাইরে বেরোবে। ধ্রুব অতিথির দিকে চেয়ে বলল। ধ্রুবর এই এক কথাতেই স্নিগ্ধ কায়ার দুজনেরই মুখ একদম শুকিয়ে গেল। এবার দুজন একে অপরের মুখ চাওয়াচাই করল। অদিতি সেটা লক্ষ্য করে ধ্রুবর কাছে এগিয়ে গিয়ে বলল, কেন? দেখুন, আমার বোন আর বোনের হাজবেন্ড কিন্তু। সো বুঝে শুনে কথা বলুন। ধ্রুব শূন্য না আয়সী ভঙ্গিতে অদিতিকে পাশ কাটিয়ে স্নিগ্ধার গাড়ি হাত রাখতেই বেচারে স্নিগ্ধ একটা ঢোক গেল। অসহায় হয়ে ধ্রুবর দিকে তাকাতেই ধ্রুব ওকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, লিসেন, মেয়েরা গল্প করুক, আমরা এগোই। বাইরে এসে ধ্রুব স্নিগ্ধ একটা নিরিবিলি জায়গায় এসে দাঁড়ালো। এখানে শেষ বিকেলের নরম রোদ এসে আসতে পড়ছে। ধ্রুব স্নিগ্ধ ছায়া পেয়ে একটা বটতলার নিচে এসে দাঁড়ালো। দূর থেকে কায়া অদিতি এগিয়ে আসছে। অদিতি পাশে দাঁড়িয়ে বকবক করছে, আর বেচারি কায়ার শুকনো মুখ নিজের স্বামীর দিকেই তাকানো। কি করছে ধ্রুব ভাই সেটাই ভয়ার্থ চোখে দেখার চেষ্টা করে যাচ্ছে। স্নিগ্ধ ওখানে দাঁড়ানো, ওদিকে স্ত্রী কায়ার জানে পানি নেই। ধ্রুব স্নিগ্ধের দিকে তাকালো। স্নিগ্ধ বারবার কপালের ঘাম মুছছে। ধ্রুব সেসব দেখে টিস্যু এগিয়ে দিতেই স্নিগ্ধ ফ্যাসফেসে গলায় বলল, ঠিক আছে ভাইয়া। ঘাম মোছো। ধ্রুব গম্ভীর স্বরে বলল। ধ্রুবর এমন একটা গৌরগম্ভীর কণ্ঠে শুনে স্নিগ্ধ সাথে সাথে টিস্যু নিয়ে কপাল নাকের ঘাম মুছে ফেলল। ধ্রুব ভেতরে ভেতরে চাপা হেসে দেখল স্নিগ্ধকে এভাবে নার্ভাস ওর ভালোই মজা লাগছে। হয়তোবা ধ্রুবর মধ্যে তোফাজ্জল হায়াতের আচরণ চলে আসছে। কথায় বলে না, যেমন শ্বশুর তার তেমন জামাই, নাক কাটা শ্বশুরের কান কাটা জামাই। হাসল ধ্রুব। ধ্রুবর মেয়ে হলে সেও ওর প্রেমিকের সাথে এমন একটা আচরণ দেখাবে। অ্যাক্টিং তো ভালোই পারে ধ্রুব ওরফে তোফাজ্জল হায়াত। হাসল খুব মনে মনে। পরপর চোখ মুখ গম্ভীর করে ফেলল। স্নিগ্ধের দিকে চেয়ে বলল, আজকে এ তো ভয়, তোমার ওয়াইফের বাবা কিন্তু খুব একটা সুবিধার না, তাকে কিভাবে ফেস করবে? স্নিগ্ধ তাকালো ধ্রুবর দিকে, নিচু কণ্ঠে উত্তর দিল, সাহস জুগিয়ে তবেই সামনে যাব ভাইয়া। ধ্রুব এবার স্নিগ্ধের দিকে তাকালো।
পরপর দূর থেকে অদিতির দিকে চেয়ে হালকা হাসল, আবারও স্নিগ্ধের দিকে চেয়ে মৃদু হেসে গম্ভীর গম্ভীর অভিনয় বাদ দিয়ে মৃদু হেসে বলে গেল, আমার আর অদিতির কাহিনী জানো? আমার এত প্রতিপত্তি, আমার বাবার এত নামডাক থাকা সত্ত্বেও আমার বিয়ের নাটক সাজানো লেগেছ। কায়া জানে, শুনে নিও ওর থেকে। আর সেখানে তোমরা লুকিয়ে বিয়ে করছো। ইটস নট এ সিম্পল ম্যাটার বেডি। বুকের পাটা এখন থেকেই তৈরি করো, সামনে অনেক কিছু ফেস করতে হবে। স্নিগ্ধ তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল চোখে। বেচারা আবার ভয় পাচ্ছে। ধ্রুব স্নিগ্ধের ফ্যাকাশে মুখ দেখে হাসল। স্নিগ্ধ অবাক হয়ে ধ্রুবর হাসি দেখল। তখন ধ্রুব হেসে স্নিগ্ধের কাঁধে চাপড়ে বলল, আর হ্যাঁ, আমি রুট না, আই ওয়াজ জাস্ট টেস্টিং ইউ। আমাকে ফেস কতটুকু করতে পারো সেটা দেখছিলাম। অদিতির বাবা আর কায়ার বাবা কিন্তু ফ্রেন্ড। শর্টলি দুটো শ্বশুর তোমার। আমি একটা শ্বশুর সামলাতে হিমশিম খাচ্ছি। এক বাচ্চা থাকার পরও কিছু হলেই এখনো বউ টানাটানি শুরু করে। ওদের সাথে জিতলে হলে জেদি হাজব্যান্ড হওয়ার লাগবে। লাইক আমার জিনিস আমার চাই টাইপস। না হলে টিকতে পারবে না এদের মাঝে। আমাদের ওয়াইফদের ফ্যামিলি ভীষণ জেদিগুলা। স্নিগ্ধ মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে ধ্রুবর কথা। ধ্রুব এবার সানগ্লাস চোখে লাগালো, স্নিগ্ধের দিকে চেয়ে বলল, প্ল্যান করে আমি ইনবক্স করে দিচ্ছি তোমাকে। বাসায় যাও এখন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি অদিতি আর অলওয়েজ উইথ ইউ গাইস। একটু থেমে ধ্রুব আবার বলল, অ্যাকচুয়ালি আমি তোমার প্রতি ফার্স্ট থেকে ভীষণ ইমপ্রেসড ম্যান। যে টেবু আমি ভাঙতে পারিনি তুমি ভেঙেছো। গেটস তো আছেই তোমার। অ্যাম রিয়েলি ইমপ্রেসড। বলে সানগ্লাস থেকে চোখ নাকের ওপর নামিয়ে ধ্রুব চোখ টিপল। স্নিগ্ধ সাথে সাথে হেসে উঠল, এগিয়ে এসে সজোরে ধ্রুবকে জড়িয়ে ধরল। ধ্রুব হেসে স্নিগ্ধের পিঠে চাপড়ে দিল। কায়া অদিতি দুজনেই দূর থেকে অবাক হয়ে দেখছে। এরা কি করছে? এদের দেখে তো মনেই হচ্ছে না। একটু আগে এদের মধ্যে ঝড় বয়ে গেছে। অদিতি কায়ার দিকে তাকালো, তাজ্জব হয়ে জিজ্ঞেস করল, কিছু বুঝলি? কায়া দুপাশে মাথা নাড়ল। উহুম। স্নিগ্ধ ধ্রুবকে ছেড়ে দিয়ে বলল, থ্যাঙ্কস ইউ ভাইয়া। আমি খুব ভয় পেয়েছিলাম, টু বি অনার্স, বাট আমি আসলেই অনেক। ধ্রুব হাসল। পরপর একটু এগিয়ে এসে নিচু গলায় স্নিগ্ধের দিকে ফিরে বলল, আরেকটা কথা, আই অ্যাম অলসো ফিলিংস জেলাস্ট অফ ইউ। বলেই ধ্রুব স্নিগ্ধকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল অদিতির দিকে। স্নিগ্ধ পেছন থেকে হেসে উঠল শব্দ করে। পরদিন সকাল 8:20, কাব্যদের ফ্ল্যাট। কুহু শাওয়ার নিয়ে বেরিয়েছে। ভার্সিটিতে যাওয়া লাগবে আজ। আজ শেষ দিন, তারপর পুজোর বন্ধ দিবে। কুহু বেরিয়ে আসতেই কাব্য ড্রয়ার থেকে একটা খাম এনে কুহুর হাতে ধরিয়ে দিল। কুহু খাম হাতে নিয়ে তাকালো কাব্যের দিকে। কাব্যর দৃষ্টি বুঝে জবাব দিল, খুলে দেখ, বাকিটা গোসল করে এসে এক্সপ্লেন করছি। কাব্য বলে বাথরুমে ঢুকে গেল। কুহু ভ্রু কুচকে এবার খামটার দিকে তাকালো, পরপর টাওয়াল একপাশে রেখে খাম খোলা শুরু করলো। খাম থেকে বেরিয়ে এলো একটা সুন্দর নোট আর দুটো বিমানের টিকিট। কুহু বিমানের টিকিটটা দেখল। ঢাকা টু সিলেট ফ্লাইট। আজকে রাতের সময় দেখাচ্ছে টিকিটে, রাত 10টা। কুহু তখনও কিছুই বোঝেনি। ও সেভাবেই টিকিট রেখে নোট খুলে দেখলো সেখানে গুটি গুটি অক্ষরে লেখা, ভাইয়া ও ভাবি, হানিমুনের টিকিট তোমাদের জন্য, এক নজর দেখে নাও। ভাবি প্লিজ ডোন্ট মাইন্ড, এটা আম্মুর আইডিয়া, আমার নিজস্ব না, তবে আমি হ্যাপি। এনজয়। নোটটাকে শেষ অবধি পড়ার পর বেচারি কুহু হা হয়ে গেল একদম। ফ্যাল করে টিকিট দুটোর দিকে চেয়ে আবার চিঠির দিকে তাকালো। এটা হানিমুন টিকিট? লজ্জায় এবং অস্বস্তিতে কাঠ হয়ে এলো কুহুর সর্বাঙ্গ। পরপর নিজেকে সামলে নিয়ে কঠিন মুখে টিকিট দুটো আগের মতো খামের ভেতর ঢুকিয়ে টেবিলের ওপর ময়লা ফেলার মতো ছুঁড়ে ফেললো আরাম করে। এরপর স্নিগ্ধের চিঠি নিয়ে বিছানার উপর বসে অপেক্ষা করতে লাগলো কাব্যের আসার। কুহুর সন্দেহ হচ্ছে এই হানিমুন নামক নাটকটার পেছনে নিশ্চয়ই কাব্য ভাইয়েরই হাত। সারাক্ষণ বড়মার ভদ্র সেজে থাকা পুত্র যে ঠিক কয়টা অসভ্য এবং ধুরন্ধর সেটা তো আর কেউ না জানুক, কুহু জানে। নিশ্চয়ই কিছু একটা পাকাচ্ছেন আবার।
আশু গোসর সেরে চেপে ধরে জিজ্ঞেস করবে। দেখা গেল কাব্য বেশি দেরি করে বাথরুম থেকে বেরিয়ে এলো চুল ঝাড়তে ঝাড়তে। কুহুকে বিছানার উপর বসা দেখে হঠাৎ হাসল। কুহু তখন লোক কামড়ে ধরে ভাবছে কিছু। দেখে উনি কাব্য বেরিয়েছে। কাব্য মৃদু হেসে মাথা দুদিকে ঝাড়া দিয়ে চুল এলোমেলো করে ফেলল। তারপর ধীর পায়ে উদম শরীরে স্ট্রেফ টাওয়াল কোমরে বেঁধে রেখে এগিয়ে এসে কুহুর মুখের দিকে ঝুঁকে এলো। কুহু ভাবছিল। কাব্য ওর নাকে আলতো করে আঙুল দিয়ে টোকা দিতেই কুহুর সম্বিত ফিরে পেয়ে চকিতে তাকালো সামনে। সাথে সাথেই কাব্যের নাকের সাথে ধাক্কা খেয়ে পিছিয়ে গেল। ফ্যালফ্যাল চোখে কাব্যের দিকে তাকাতেই কাব্য মাথা নিচু করে ঝাঁকিয়ে চুলের পানির ছাড়ল সোজা কুহুর মুখের উপর। শীতের ঋতুতে কাব্যের ভেজা চুলের ঠান্ডা পানির ঝটকা এসে চোখে মুখে ছিটিয়ে পড়তেই কুহু শিউরে উঠে চোখ খুঁজল।